এবং পুলিশের মধ্যে দস্তাদস্তি এর মধ্যে শুরু হয়েছে। গ্রামীণ শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন দর্শক, তারা কিন্তু পুলিশের ব্রিগেড ভেঙে এর মধ্যে ঢুকে পড়েছে সচিবালয় এলাকা জুড়ে। দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু বিবি সাদিক কায়েমের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে যেই হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি, আমাদের দেশ দলাই লামাকে প্রোটেকশন দিয়েছে। ভারত এটা করে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলেছিল, যার ওয়াদা ঠিক নাই তার কোনো ধর্ম নাই। উনি তো ওয়াদা পূরণ করলেন না। উনি কোন ধর্মের আমি জানি না, তবে আমরা সবাই মুসলমান। আমাদের একটাই দাবি, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। কেন? আমরা অনেক রক্ত দিয়েছি, অনেক জীবন দিয়েছি, এটা বাস্তবায়ন করতে হবে। আর গণভোটকে বাস্তবায়ন করতে হবে। বিএনপি গণভোট না মানে তাহলে তাদের জাতীয় সংসদ নির্বাচনও মানা উচিত না। তাদের উচিত শিলং এবং লন্ডনে ফেরত যে সসম্মানে শেখ হাসিনাকে ফেরত এনে দায়িত্ব হস্তান্তর করা। আমি সবসময় বলেছি, একই নির্বাচন কমিশনের আওতায় একই দিনে দুইটি ভোট হয়েছে। বিএনপি বলতে চায় একটি হালাল এবং একটি হারাম। বাংলাদেশের শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন, সেটি চরম আকার ধারণ করে। এর মধ্যে যে শেখ হাসিনার সাধ্য তেঁতুলের বেশি ছিলেন, তা যেমন সঠিক নয়, আবার ভারত যে আমাদের সঙ্গে ন্যায় বিচার করেছে তাও সঠিক নয়। ভারতের দাদাগিরি ছিল সীমাহীন। ভারতের সঙ্গে বাংলাদেশের চরম একটা সম্পর্ক থাকার পরেও আওয়ামী লীগের সঙ্গে ভারতের একটা মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল। আওয়ামী লীগ মনে করতো, ভারতকে যা দিয়েছি ইহ জন্মে ভারত আর কখনো সেটা পাবে না। অন্যদিকে ভারত যেটা মনে করতো সেটা হলো যে, তুমি আমাকে কে দেবে বা তোমরা আমাকে কে দেবে, বরং আমরা না হলে তো তোমরা ক্ষমতায় বসতে পারতে না। পশ্চিমবঙ্গে নির্বাচনের কঠিন প্রভাব পড়বে বিএনপি সরকারের উপর, তারেক সরকারের উপর। এমনকি তারেক জিয়া সরকার কিছুদিন পর দেশ চালাতে হিমশিম খাবে। ভয়াবহ প্রভাব পড়বে বাংলাদেশের উপর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গে নির্বাচনের কঠিন প্রভাব পড়বে বিএনপি সরকারের উপর, তারেক সরকারের উপর। এমনকি তারেক জিয়া সরকার কিছুদিন পর দেশ চালাতে হিমশিম খাবে। ভয়াবহ প্রভাব পড়বে বাংলাদেশের উপর। দর্শক, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন ঘটেছে নির্বাচনের মাধ্যমে। 2011 সাল থেকে টানা 3 মেয়াদে সফলভাবে ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা ব্যানার্জি, একই কথা, একটা ইংরেজি একটা বাংলা। তিনি বাংলাদেশের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত। বাংলাদেশের মুসলমানরা তাকে সমর্থন করে। এমনকি রিয়েলিটি এটা যে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়কে আওয়ামী লীগের সমর্থন করেছে, বিএনপিও সমর্থন করেছে, জামাত ইসলামী সমর্থন করেছে, এদেশের আপামর জনসাধারণ সমর্থন করেছে। সবার প্রত্যাশা যে মমতা থাকলে ভালো হয়, কারণ পশ্চিমবঙ্গে প্রচুর মুসলিম রয়েছে এবং মমতা ব্যানার্জি ভারতের নেতাদের মধ্যে সবচেয়ে মুসলিম সহনশীল নেতা। সেখানে কোরবানি দেওয়া যায়, গরুর গোশত প্রকাশ্যে খাওয়া যায়, কোনো বিধিনিষেধ নাই এবং কোনো উগ্র সাম্প্রদায়িকতা নাই, এবং একটা রিলিজিয়াস হারমোনি ছিল। এবং বাংলাদেশি মানুষ যারা খুব সহজে ভারতে যাতায়াত করে তারাও তাদের ধর্মকর্ম পালন করতে পারতো। মানে একটা সুন্দর সম্পর্ক ছিল, যার ফলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই কিন্তু মমতা ব্যানার্জিকে সমর্থন করে আসছিল। কিন্তু এটা রিয়েলিটি যে দীর্ঘদিন একটা দলকে জনগণ ক্ষমতায় রাখে না। জনগণ ভোট দিয়েছে, যদিও কারচুপির অভিযোগ আছে, কিন্তু রিয়েলিটি এটাই যে জনগণ এক পর্যায়ে বিজেপিকে গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গে দীর্ঘ সময় ধরে শাসন করতো সেই বামফ্রন্ট, আপনারা জানেন। তারা ভালো করেছে, শাসন করতো, কিন্তু তাদের পতন ঘটেছে। এখন তারা 2-1টার বেশি সিট পায় না। এখন মমতা ব্যানার্জি যতটুকু ব্যবধানে পরাজিত হয়েছেন, আশা করা যায় তিনি সামনের বার আবার ঘুরে দাঁড়াতে পারবেন বা তার দল ঘুরে দাঁড়াতে পারবে। এই ব্যবধান ওভারকাম করা যাবে। পশ্চিমবঙ্গের ভোটের হিসাব সম্পূর্ণ ভিন্ন। এখানে প্রচুর মুসলিম এবং এখানে হিন্দুরাও তুলনামূলকভাবে অসাম্প্রদায়িক, যার ফলে বিজেপির যে উগ্র সাম্প্রদায়িক শাসন, এটা দেখে মানুষ আবারও তাদের থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। এখন পশ্চিমবঙ্গে কি হয় কি হয় না, ইটস ডিফারেন্ট ডিসকাশন। বাট হ্যাঁ, অলরেডি কিন্তু সেখানে প্রভাব পড়েছে। দেখেন যে তৃণমূল কংগ্রেসের অফিসে ভাঙচুর করা হচ্ছে, তাদের নেতাকর্মীদের বাড়ি ঘরে ভাঙচুর করা হচ্ছে। এমনকি মমতা ব্যানার্জির নিজের বাড়িতেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে সেনাবাহিনী, কারণ তার বাড়িতেও হামলা করতে পারে। এই বিজেপি এটা যে কতটা উগ্র, কতটা সাম্প্রদায়িক, এখান থেকে বোঝা যায়। এবং প্রকাশ্যে শুভেন্দু বলছেন, বিজেপি নেতা যিনি মুখ্যমন্ত্রী হবেন, তিনি প্রকাশ্যে বলছেন যে হিন্দুরা ভোট দিয়েছে বিজেপিকে আর মুসলমানরা ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। আপনি চিন্তা করেন হিন্দু মুসলমান কিরকম বিভাজন। মানে ক্ষমতায় আসবে তখনই এরকম বিভাজন
যে মুসলমানরা ভোট দেন, মানে ক্ষমতা আসলে মুসলমানরা তোমাদের খবর আছে। তো আমার কাছে এটা মনে হয় যে বিজেপি পশ্চিমবঙ্গের মুসলমানদের জীবন তামা তামা করে ফেলবে। এজন্য সত্যিকার অর্থেই পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য কষ্ট হয়। এই মুসলমানরা 47-এ অনেকেই সেখানে থেকে গেছে, তারা মুসলিম পাকিস্তান কিংবা মুসলিম এই পূর্ব পাকিস্তানে আসেনি। তাদের জীবন সত্যিকারে অনেক কষ্টে। তারা মমতার আন্ডারে দীর্ঘদিন ভালো ছিল, কিন্তু এখন আবার তাদের জীবনের উপর খড়গ নেমে আসবে এবং এর প্রভাব পড়বে বাংলাদেশের উপর। যদিও পশ্চিমবঙ্গে এই জেতার অনেক সমীকরণ আছে, যেভাবেই হোক জিতেছে। ভোটার তালিকা থেকে প্রচুর মুসলিমকে বাদ দেওয়া হয়েছে নতুন নাগরিকত্ব আইনের মাধ্যমে, আর অনেক কাহিনী আছে। যেভাবেই হোক না কেন তারা জিতেছে এবং মমতার জনপ্রিয়তা আগের চাইতে কিছুটা হলেও কমেছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর বিজেপির নানান দিক আছে, আমরা তাদের সাম্প্রদায়িকতার সমালোচনা করি, বা তাদের উন্নয়নের রাজনীতি এবং সুশাসনের রাজনীতি, দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান, এগুলো কিন্তু অসাধারণ, যার ফলে অনেক মানুষ এটা পছন্দ করে। বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান যথেষ্ট মজবুত। বিজেপি চাঁদাবাজি করে না, তারা ধর্মীয় মাস্তানি করে। তো দর্শক, বাংলাদেশের উপরে প্রভাব পড়বে কি? বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামাবাই আপা বলছেন পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক সম্পর্কে প্রভাব পড়বে না। না, এটা ফলস কথা। পশ্চিমবঙ্গে মমতার পরিবর্তনে বিজেপি ক্ষমতায় আসায় সম্পর্কের উপর ভয়াবহ প্রভাব পড়বে। আওয়ামী লীগের লোকজন তো অলরেডি উজ্জীবিত, যদিও আওয়ামী লীগের উজ্জীবন এটা একটা মজার বিষয়, এটা হচ্ছে ফালতু। আওয়ামী লীগ বলছে যে এবার শুভেন্দু এসেছে। আওয়ামী লীগ সেই হাসিনা ওয়াজেদকে নিয়ে যে বক্তব্য, হাসিনা ওয়াজেদ এখনো বৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশের, ইউনূস অবৈধ প্রধানমন্ত্রী, দখলদার, মৌলবাদী, জঙ্গি। হাসিনা ওয়াজেদকে সম্মান দিয়ে, স্যালুট দিয়ে তাকে ফিরিয়ে নিতে হবে, তিনি প্রধানমন্ত্রী। এইসব কথাবার্তা তিনি বলেছেন। এতে আওয়ামী লীগ খুশি খুশি, হ্যাঁ হাসিনাকে প্রকাশ্যে বৈধ প্রধানমন্ত্রী বলেছেন, মানে আওয়ামী লীগ তাদের নতুন আব্বা খুঁজে পেয়েছে। তাদের নতুন আব্বা হচ্ছে শুভেন্দু। দেখো তোমাদের শুভেন্দু আব্বা কি করে, কিছুই করতে পারবে না। আরে মোদি আব্বাকেই তারেক রহমান ম্যানেজ করে ফেলেছে প্রায়, সেখানে শুভেন্দু আব্বা কিছুই না। এগুলো কিছু না, এগুলো সব চাপাবাজি। শেখ হাসিনার ক্ষেত্রে বা আওয়ামী লীগের ক্ষেত্রে কি হয় বা কি হবে না, এটা পুরোপুরি মোদির পলিসির উপর নির্ভর করে। এখানে লোকাল গভর্নমেন্টের আলাদা কোনো ভূমিকা থাকবে না। অতএব আওয়ামী লীগের চারানার উপকার করতে পারবে না। আওয়ামী লীগ জাস্ট একটু, অনেকে দেখলাম যে শুভেন্দুর ছবির সাথে, বাংলাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ তারা শুভেন্দুর ছবির সাথে নিজেদের ছবি লাগিয়ে অভিনন্দন জানাচ্ছে যে বাংলাদেশে শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী দাবিকারী এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। কিন্তু তিনি আওয়ামী লীগের জন্য কিছু করতে পারেন। আওয়ামী লীগ তো হতাশ, তাদের কোনো রাজনীতি নেই। এই কারণে তারা এরকম কিছু একটা পেলেই ওটাকে ধরে একটা গুজব তৈরি করার চেষ্টা করে। মাঝে মাঝে কিছু গুজব তৈরি করছেন, এই হবে সেই হবে, এই হবে সেই হবে, শেখ হাসিনা আসবে, নির্বাচনটা হোক, এই হোক সেই হোক। আসলে কিছুই না, কিছুই হবে না। আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ বাংলাদেশে নাই। কিন্তু প্রভাবটা পড়বে যে বাংলাদেশের মানুষ আগের চাইতে কম ভিসা পাবে। তারেক রহমানের জন্য চ্যালেঞ্জ হচ্ছে যে ভারতের সাথে ভিসা ব্যবস্থা একদম স্বাভাবিকীকরণ করা। তো সেখানে হিন্দুরাও খুশি শুভেন্দু ক্ষমতা আসায়, কিন্তু এদেশের হিন্দুরাও কম ভিসা পাবে, মুসলমানরা কম ভিসা পাবে এবং অনেক মুসলমানকে পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক করা হতে পারে। তখন তারেক রহমান কি করবেন? এবং ভিসা পর্যাপ্ত স্বাভাবিকীকরণ না হলে এটাও একটা সমস্যা। এবং বাংলাদেশের মানুষ পশ্চিমবঙ্গে যে আগে যেভাবে কমফোর্ট ফিল করতো ওভাবে কমফোর্ট ফিল করবে না। আগে যেরকম গরুগ্রস্ত দিয়ে ভাত খেতে, এটা খেতে পারবে না। আরো নানান বিষয় আছে, হয়রানির শিকার হবে মুসলমানরা। আগে খুব সহজে দোকানে যেত, নানান কিছু হতো, শপিং করতো, এখন এটা হবে না। তো দর্শক, এই জায়গায় পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তনের ফলে তারেক যে সরকার বেকায়দায় করবেন এবং দেশ চালাতে কার্যত হিমশিম খাবেন। কিছুদিন পর বুঝবেন যখন ওরা মুসলমানদের ধরে পুশব্যাক করা শুরু করবে এবং মুসলমানদের উপর নির্যাতন করবে, অনেক মুসলমান বাধ্য হয়ে বাংলাদেশ ঢুকতে চাইবে। তো পুরো বর্ডার এলাকা উত্তপ্ত হয়ে উঠবে বলে মনে হচ্ছে। বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, এটি কোন পর্যায়ে আছে? শেখ হাসিনার জামানাতে যে একটা অবিস্মরণীয় সম্পর্ক স্থাপিত হয়েছিল ভারতের সঙ্গে, তার ফলে কী হতো, ঢাকার কমলাপুর স্টেশন থেকে সরাসরি ট্রেনে কলকাতা যাওয়া যেত, আবার কলকাতা থেকে সরাসরি ট্রেনে ঢাকা আসা যেত। নদীপথে বুড়িগঙ্গা থেকে, সদরঘাট থেকে বা অন্য কোনো জেটি থেকে সেই যে জাহাজ সোজা কলকাতাতে চলে যেত। তারপর বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশের সঙ্গে যে ভারতের পর্যটন সুবিধা, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যা কিছু রয়েছে, সেটি এমন একটা লেভেলে পৌঁছে গিয়েছিল যারা কেবলই মাত্র এই ব্যবসা বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত তারা বলতে পারবেন যে ওই সময়টা কেমন ছিল। আর আমরা যারা বিভিন্ন সময়টিতে ভারতের সমালোচনা করে আসছিলাম, যারা এই ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে, ইজ্জত থাকছে না, আমাদের দেশ সিকিম হয়ে যাচ্ছে, আর শেখ হাসিনা দিল্লির দাসী, এই কথাগুলো কিন্তু আমরা বারবার বলে আসছিলাম। অন্যদিকে এই শেখ হাসিনার কবল থেকে বা আওয়ামী লীগের কবল থেকে আমাদেরকে উদ্ধার পেতে হবে, আদারওয়াইজ আমরা যে মহান মুক্তিযুদ্ধ করেছি সেই মহান মুক্তিযুদ্ধ ভ্যানিশ হয়ে যাবে, আমরা ভারতের সেবাদাস হয়ে আছি, আগামীতে ভারতের কোনো একটি অঙ্গরাজ্য হয়ে যাব। এই প্রচার এবং প্রোপাগান্ডার সঙ্গে সঙ্গে বাংলাদেশের শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন, সেটি চরম আকার ধারণ করে। এর মধ্যে যে শেখ হাসিনার সাধ্য তেতুলের বেশি ছিলেন তা যেমন সঠিক নয়, আবার ভারত যে আমাদের সঙ্গে ন্যায় বিচার করেছে তাও সঠিক নয়। ভারতের দাদাগিরি ছিল সীমাহীন। ভারতের সঙ্গে বাংলাদেশের চরম একটা সম্পর্ক থাকার পরেও আওয়ামী লীগের সঙ্গে ভারতের একটা মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল। আওয়ামী লীগ মনে করতো ভারতকে যা দিয়েছি ইহ জন্মে ভারত আর কখনো সেটা পাবে না।
অন্যদিকে ভারত যেটা মনে করতো সেটা হলো যে তুমি আমাকে কে দেবে বা তোমরা আমাকে কে দিবে, বরং আমরা না হলে তো তোমরা ক্ষমতায় বসতে পারতে না। তোমাদেরকে ক্ষমতা আনা, তোমাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখা, নানা কারণে আমরা যে ঝুঁকি নিয়েছি সেই ঝুঁকির ফলে আমরা আসলে যা পাওয়ার কথা তার চেয়ে অনেক কম পাচ্ছি। তো এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছিল সেই 2014 থেকে 2024 পর্যন্ত। তলে তলে অনেকগুলো ক্ষত ছিল, উপরে উপরে অনেকগুলো মহব্বত ছিল, এবং এরই মধ্যে উভয় রাষ্ট্রই মানে বাংলাদেশ ভারতকে কিছুটা শিক্ষা দিতে চাচ্ছিল শেখ হাসিনার জমানাতে। তার জন্য বারবার সে আমেরিকার সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে, চীনের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। আবার ভারত বসে থাকেনি, তারা বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল রয়েছে, বিএনপি, জামাত, এমনকি ছোটো ছোটো যে রাজনৈতিক দল, তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে তারা যেন ঐক্যবদ্ধ হতে পারে। ভারত সেখানে রীতিমতো বৃহৎ বিনিয়োগ করার জন্য তারা চেষ্টা করেছে। আমি ঠিক 2021 সনের কথা বলি। বাংলাদেশে যেগুলো খুব ছোটো ছোটো রাজনৈতিক দল, 10-12টি ছোটো ছোটো রাজনৈতিক দল, যাদের সকলে 20-25 জন করে কর্মী আছে, তো এই সকল যে রাজনৈতিক দল, তাদের অনেকের সঙ্গে সম্পর্ক ভালো। তারা প্রায় সবাই বড় ভাই হিসেবে বা ভাই ব্রাদার হিসেবে মনে করেন, তাদের মনের কথা বলেন। তো অনেকেই এরকম আমার কাছে আসছেন পরামর্শের জন্য, যেরকম সামনে তো একটা নির্বাচন হবে, ইনক্লুসিভ নির্বাচন হবে, আমাকে তো 300 আসনে প্রার্থী দিতে হবে, টাকা কোনো সমস্যা নয়। এখন আপনি বলেন যে এই 300 আসন কোত্থেকে পাবো? ছোটো ছোটো রাজনৈতিক দল। এবং আমি অবাক হয়ে ভাবলাম যে তারা যে ডায়লগগুলো দিচ্ছে, কথাবার্তাগুলো বলছে, তো এক দলের সঙ্গে অন্য দলের কথা প্রায় হুবহু। নিঃসন্দেহে তারা অফার পেয়েছে, এবং সেই অফারটা যে তারা রয়ের কাছ থেকে পেয়েছে এতে কোনো সন্দেহ নেই। তো এ থেকে আমি বুঝলাম যে সেই 2021 সনে বা 22 সনের ওই সময়টাতে আমি যে টকশোগুলো করেছি, এই কথাগুলো আমি একাধিকবার বলেছি যে যাদের মুখ থেকে যে কথাগুলো শুনছি সেই কথাগুলো আসলে শোনার কথা নয়। 2 নম্বর হলো আমাদের সিভিল সার্ভিস, মিলিটারি সার্ভিসের সাবেক কিছু কর্মকর্তা আছেন, তারাও শেখ হাসিনার ব্যাপারে ভীষণ রকম বেপরোয়া হয়ে পড়েছিলেন। এবং সেখানে আমরা দেখেছিলাম যে মোটামুটি অনেকেই নির্বাচন করার, দল গঠন করার ব্যাপারে তারা ঐক্যবদ্ধ হচ্ছিল, এবং এর সঙ্গে আমেরিকার হাত ছিল, ভারতের হাত ছিল, এবং শেরাটনে সোনারগাঁয়ের মতো 5 স্টার হোটেলে বিভিন্ন মানুষ, আমি নাম বলবো না, যারা আমাদের সমাজে বেশ পরিচিত, কেউ বুদ্ধিজীবী হিসেবে, কেউ সিনেমা নায়ক হিসেবে, কেউ সাংবাদিক হিসেবে, তারা বিশাল বিশাল আয়োজন করেছেন। কেউ বলেছেন তারা হয়তো তৎকালীন ডিজিএফআইয়ের পয়সায় করেছেন, কেউ বলছেন রয়ের পয়সায় করেছেন, কিন্তু এই পুরো প্রক্রিয়াটি আসলে শেখ হাসিনা বিরোধী ছিল, এবং এটা ভারতের মদতে হয়েছিল। বেশ কয়েকজন সাংবাদিক, ব্যবসায়ী, তাদের বাসায় নিয়মিত বৈঠক হতো। এমনকি শেখ হাসিনার যে প্রেস সচিব ছিলেন আমিনুল ইসলাম খান, বহু বছর ধরে তার বাসায় কিন্তু নানা রকম বৈঠক হতো। জিলুর রহমানের বাসায় বৈঠক হতো, প্রয়াত মেয়র আনিসুল হকের বাসায় বৈঠক হতো, আব্দুল আল মিন্টু সাহেবের বাসায় বৈঠক হতো, এবং সেখানে সকল রাজনীতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তারা একত্রিত হতেন। এবং সেখানে যে কথাগুলো হতো সেই কথাগুলো আপনি যদি মেলান অলমোস্ট সেম। তো এই চক্রান্তের মধ্যেই শেখ হাসিনা ক্ষমতা চালিয়ে গেছেন, ভারত তার সাথে সম্পর্ক রক্ষা করেছে, রাজপথে বিএনপি আন্দোলন চালিয়ে গেছে এবং জামাত আন্দোলন চালিয়ে গেছে, কিন্তু কেউ কোনো কুল কিনারা পাচ্ছিলেন না। তো সেই কুল কিনারার মধ্যেই হঠাৎ করে অলনে ছাড়েন বারুদের মতো এই যেটাকে বলা হয় কোটা বিরোধী আন্দোলন, এটি ছড়িয়ে পড়ে। আন্দোলনের মাঠ উত্তপ্ত হয়েছিল, এবং সেখানে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়, পট পরিবর্তনের প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার গঠন, তারপর তার উপদেষ্টা মণ্ডলী গঠন, পরবর্তীতে তার অনেকগুলো সিদ্ধান্ত, আমাদের দেশ অশান্ত হয়ে যাওয়া, এবং বাইরে থেকে বিভিন্ন ইউটিউবার যারা আছে তাদের উস্কানিতে একের পর এক মবে সারা দেশ উত্তাল হয়ে 18 মাসে মোটামুটি বাংলাদেশকে একটা মাচ্ছান্নয় অবস্থা করে ফেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর ফলে আমেরিকা এবং ভারত তারা যে পরিকল্পনা করেছিল, যে মাস্টার প্ল্যান করেছিল, এবং শেখ হাসিনাকে যেভাবে একটা শিক্ষা দিতে চেয়েছিল, এটি তাদের জন্য বুমেরাং হয়ে যায়। এখন যে কথাটি আপনারা সবাই জানেন যে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে সেই ইলেকশনের অনেক আগের থেকেই দিল্লি একটা ভালো সম্পর্ক স্থাপন করতে চেয়েছে, এবং সেই সম্পর্কটি এতটা মানে যাকে বলা দৃঢ়তার সাথে তারা করতে চেয়েছে যে বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে অর্থাৎ জানাজাতে স্বয়ং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি উপস্থিত হয়েছিলেন। এবং এস জয়শঙ্কর এই মুহূর্তে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, দুজন ব্যক্তি জনাব নরেন্দ্র মোদীর কাছে খুবই গুরুত্বপূর্ণ, একজন এস জয়শঙ্কর আর একজন হলেন অজিত দোভাল। তো ডক্টর মোহাম্মদ ইউনূস জয়শঙ্কর এবং অজিত দোভালের সঙ্গে বৈঠক করার জন্য প্রাণান্ত চেষ্টা করেছেন, এমনকি তিনি যখন বাংলাদেশে এসেছেন সংসদ ভবনে, যখন জয়শঙ্কর বসেছিলেন তারেক রহমান সাহেবের সঙ্গে, তখন খলিলুর রহমান যিনি পররাষ্ট্র উপদেষ্টা এখন আছেন এবং ওই সময়টাতে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তার সঙ্গে অজিত দোভালের একটা সম্পর্ক ছিল এবং এখনও আছে। তো তিনি প্রাণান্ত চেষ্টা করেছিলেন যে সংসদ ভবনে অ্যাটলিস্ট তাদের মধ্যে একটি হ্যান্ডশেক হোক, করমর্দন হোক, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। তখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টা, কিন্তু সেটি জয়শঙ্কর করেননি। ইউনূসের প্রতি তাদের যে ঘৃণা, ভারতের যে ঘৃণা এমন একটা পর্যায়ে চলে গেছে, সেই ঘৃণা এখন রীতিমতো প্রতিহিংসায় পরিণত হয়েছে। ভারত যদি জীবিত থাকে, নরেন্দ্র মোদী জীবিত থাকে, অজিত দোভাল জীবিত থাকে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাকি জীবন, এটা জমানায় তারেক মানে যদি থাকে বা অন্য কোনো জমানা আসে, যেভাবে হোক না কেন, ইউনূসকে ভারত স্বস্তিতে থাকতে দেবে না, আমেরিকা কোনো অবস্থাতে তাকে রাখবে না। ঘৃণাটা ওই পর্যায়ে গিয়েছিল। এই ঘৃণাটা কেন হলো? এর কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে বা এনসিপিকে বা সমন্বয়কদেরকে বা শেখ হাসিনাকে হটানোর ক্ষেত্রে এদেরকে নতুন ক্ষমতা আনতে ভারত এবং আমেরিকার যে মাস্টার প্ল্যান ছিল, প্রায় সবগুলো মাস্টার প্ল্যান একের পর এক বুমেরাং হয়ে পড়েছে। এবং এই বুমেরাং হওয়ার জন্য
ডক্টর মোহাম্মদ ইউনূসের অদক্ষতা, অযোগ্যতা এবং তার ব্যক্তিত্বহীনতা, মেরুদণ্ডহীনতা এবং তার যারা উপদেষ্টা ছিলেন তাদের উপমণ্ডকতা একসাথে কাজ করেছে। ফলে ধরুন আপনার ক্ষেত্রে চিন্তা করুন যে আপনি খুব আশা করে কাউকে ঘরে স্থান দিয়েছেন, তারপরে শোয়ার জায়গা দিয়েছেন, রাতে খুব পোলাও কুরমা খেতে দিয়েছেন, সকালবেলা গিয়ে দেখলেন যে বেচারা পায়খানা করে, পেশাব করে, পেট খারাপ করে আপনার পুরো রুম মানে খাট ঠাট সব নষ্ট করে ফেলেছে। আপনার মেজাজটা কেমন লাগবে যদি আপনি মহামানব না হন? ওই লোক যদি ওখানে বসা থাকে আপনার কি মনে হবে? তাকে কি আপনার চুমা দিতে ইচ্ছা করবে, বা ঠিক আছে ভদ্রলোক পায়খানা করেছে আপনি নিজ হাতে একটু পরিষ্কার করে দেন, না চড়াই ওর 32টা দাঁত খুলে দিতে ইচ্ছা করবে? তো ওইরকম যারা বিদেশি শক্তি বিশ্ব থেকে যারা ইনভেস্ট করেছে, ধরেন আমেরিকা ইনভেস্ট করেছে, অন্যান্য দেশ যদি ইনভেস্ট করে থাকে, তার যেমন একটা যাকে বলা হয় প্রতিদান তারা চেয়েছিল, সেই প্রতিদান তারা পায়নি। এটি হলো এক। 2 নম্বর হলো যে যখন কোথাও আলু পুড়ে, কোনো গোডাউনে আগুন লাগে, বহু পক্ষ সেখানে উপস্থিত হয়। তো বাংলাদেশে শেখ হাসিনার অবর্তমানে প্রায় সবাই ঝাঁপিয়ে পড়েছে এই দেশ দখল করার জন্য, এই দেশ থেকে সুবিধা নেওয়ার জন্য। সেটা পাকিস্তান, চীন, আমেরিকা, ভারত, সবাই, এমনকি ইউরোপীয় ইউনিয়ন সবাই এখানে, এমনকি ফ্রান্স, তারাও ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাপে ফেলে যেভাবে একটা চুক্তির মধ্যে আমেরিকা তাকে জড়াতে পেরেছে, অন্য কেউ এখানে কিছু করতে পারেনি। সবাই এখানে আলু ভর্তা তো দূরের কথা, আলুর যে মানে চামড়া এটাও তারা পায়নি। ফলে বুঝতে পারেন যে এই লোকের প্রতি তাদের যে ক্রোধ অনেক অনেক বেশি। যা হোক, সে তারপরে ওই ঘটনার পরে একটা নির্বাচন হলো, ধরে নেওয়া হয় সেই নির্বাচন হওয়ার পিছনে 90% এফোর্ট ছিল ভারতের। এই যে 2026 সনে যে নির্বাচন হয়েছে, ধরে নেওয়া হয়, আমি আবার বলছি, আমার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই, হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর চাপ প্রয়োগ করা, তারপর তাকে নির্বাচনে রাজি করা, তারেক রহমান সাহেবকে বাংলাদেশে আনা ইত্যাদি সব বিষয়ে ধরে নেওয়া হয় ভারতের 90% এখানে এফোর্ট ছিল। আর 10% এফোর্ট হলো আমেরিকা। তারা ভারতকে শুধু এখানে সায় দিয়েছে। আপনারা অনেকেই জানেন যে ভারতের সাথে, অর্থাৎ নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের এখন যে সম্পর্ক অত ভালো না, কিন্তু সেটা রাজনৈতিক পর্যায়ে এবং বাণিজ্যিক পর্যায়ে ভালো না থাকলেও কৌশলগত যে কারণ, সেই কৌশলগত কারণে ভারতের সাথে তাদের যে ইন্দো প্যাসিফিক চুক্তি রয়েছে, তাদের যে এই অঞ্চলের আঞ্চলিক কৌশলগত সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কগুলোর ক্ষেত্রে এখনও আমেরিকা বা পেন্টাগন ভারতের উপর নির্ভর করে। কাজেই বাংলাদেশের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো ভারত একচেটিয়াভাবে সেই হাসিনার জামানাতে যেভাবে দেখতো, ঠিক এই মুহূর্তে তারা আমেরিকাকে ম্যানেজ করে ওইভাবেই দেখছে। তো এই যে নতুন সরকার এলো, জনাব তারেক রহমান সাহেবের সরকার, সেই সরকারের উপরে তাদের যে এক্সপেকটেশন ছিল, তাদের যে আগ্রহ ছিল এবং তারা যেভাবে যে বিষয়গুলো আশা করেছিল সেই বিষয়গুলো পরিপূর্ণতা পাওয়া বা সেই বিষয়গুলোর প্রতিদান পাওয়া, এটা ভারত একেবারে প্রথম দিনই বুঝে গেছে যে এটা সম্ভব নয়। যে জনপ্রিয়তা, যে দক্ষতা বা যে দৃঢ়তা মোটামুটি দরকার ভারতকে একটা সুবিধা দেওয়ার জন্য, একটা করিডর দেওয়ার জন্য, ভারতের সঙ্গে কৃত যে চুক্তিগুলো রয়েছে, কিংবা এই গত 1.5 বছরে ভারতের যে ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে, এগুলো পুষিয়ে নেওয়ার জন্য বর্তমান সরকারের যেটা কমিটমেন্ট থাকা দরকার, সেই কমিটমেন্টটি তারা দেখাতে পারছে না। তারা এলোমেলো, আনপ্রেডিক্টেবল। যেটি হাসনাত আব্দুল্লাহ বলেছে যে এই সরকারের অনেক সিদ্ধান্তে মনে হচ্ছে তারা মুড সুইং করছে, হঠাৎ করে পূর্ব দিকে যাচ্ছে, হঠাৎ করে পশ্চিম দিকে যাচ্ছে, সকালে এক কথা বিকেলে এক কথা, সকালে এক সিদ্ধান্ত বিকেলে এক সিদ্ধান্ত, এবং সবগুলোই মানে ছেলে ভুলানো গল্পের মতো অনেকগুলো ঘটনা ঘটছে। একবার দিল্লি থেকে মানে দিল্লিতে তারা পাঠালো লোকজন, আবার চীনে পাঠালো, এবং তিনি এখনো পর্যন্ত 2 মাস হয়ে গেলেন প্রধানমন্ত্রী হিসেবে কোনো দেশে যাওয়ার এখনো পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিতে পারেনি, বা কোনো দেশ তাকে ওইভাবে আমন্ত্রণ করেছে কিনা আমরা জানি না। সব মিলিয়ে অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে এই সরকারের প্রতি তাদের যে বিশ্বাস এবং ভালোবাসা ছিল, এটা ধীরে 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 স্তমিত হয়ে যাচ্ছে। আর অন্যদিকে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সম্পর্কে তাদের যে বিরাগ ছিল, ক্রোধ ছিল, অভিমান ছিল, সেই জায়গাগুলো ধীরে 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 কমে যাচ্ছে। এবং প্রকৃতি এবং পরিবেশ সম্ভবত বাংলাদেশের ক্ষেত্রে, আমেরিকার ক্ষেত্রে এবং দিল্লির ক্ষেত্রে যে সকল প্রকৃতি এবং পরিবেশ রয়েছে, আওয়ামী লীগের জন্য এগুলো ক্রমশ অনুকূল হয়ে যাচ্ছে। মহান আল্লাহ ভালো জানেন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।